মহারাজ, আপনি এভাবে চিন্তা করবেন না। রাজকুমারের জন্য রাজকুমার অনেক শক্তিশালী আর একজন বীর যোদ্ধা। আর আমার মনে হয় রাজকুমার নিজের সুরক্ষা নিজেই করতে পারবে। সে আমি জানি রাজকনক, কিন্তু আমার রাজকুমারের জন্য বড্ড চিন্তা হচ্ছে। কারণ আমার অবর্তমানে এই পুরো রাজ্যের দায়িত্ব তো আমার রাজকুমারকেই নিতে হবে। তাই আমি চাই না আমার রাজকুমারের কোনো ক্ষতি হোক। তবে আমার রাজকুমার তার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে গিয়েছে, এটা সত্যি আমার জন্য অনেক গর্বের। ওদিকে বদ্যি বুড়ি অভাগীকে নিয়ে তার কুটিরে যায়, আর সে অভাগীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। বড় মুখ করে তো মেয়েটাকে নিয়ে আসলাম আমার বাড়িতে। এখন এই মেয়েটাকে যে করেই হোক আমাকে বাঁচিয়ে তুলতেই হবে। কিন্তু এই মেয়েটিকে দেখে আমি যা বুঝতে পারছি যে এই মেয়েটিকে এত সহজে সুস্থ করা যাবে না। তবে আমিও বদ্যি বুড়ি, আমি কিছুতেই হার মানতে চাই না। যে করেই হোক আমাকে এই মেয়েটিকে সুস্থ করে তোলার জন্য একটা না একটা ওষুধের বন্দোবস্ত করতেই হবে। কারণ আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে ওই কাল নাগিনীকে আমার কাছে নিয়ে এসে ওই মেয়ের শরীর থেকে বিষ তুলে ফেলা এতটা সহজ কাজ হবে না। তাই আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী এই মেয়েটিকে সুস্থ করার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তাছাড়া হাতেও তো সময় খুব একটা বেশি নেই, যখন তখন এই মেয়েটার প্রাণও চলে যেতে পারে। তাই আমি কিছুতেই সময় নেব না। আর তাছাড়া আমার কাছে তো একটা মূল্যবান ঔষধি গাছের পাতা রয়েছে, আর আমার মনে হয় ওই পাতাটার রস আমি যদি এই মেয়েটিকে একটিবার খাওয়াই তাহলে এই মেয়েটি সুস্থ হয়ে গেলেও যেতে পারে। এক কাজ করি, আমি বরং সেটাই করি। এ কথা বলে বদ্যি বুড়ি তাড়াতাড়ি করে সেই পাতাগুলো বের করে রস তৈরি করে, আর সেই রস অভাগীকে খাইয়ে দেয়। এই তো মেয়েটির মুখে সবটুকু রস দিয়ে দেওয়া হয়েছে। বিধাতা যদি চান তাহলে সামান্য কিছুক্ষণের মধ্যেই এই মেয়েটির শরীর থেকে এই বিষ কেটে যেতে পারে, আর ওর জ্ঞান ফিরলেও ফিরতে পারে। এ কথা বলে বদ্যি বুড়ি সেখানে কিছুটা সময় অপেক্ষা করতে থাকে, আর সে দেখতে থাকে সেই ঔষধি গাছের রসের কারণে অভাগী সুস্থ হয় কিনা। ওদিকে রাজকুমার দ্রুত গতিতে চলতে থাকে, আর চলতে চলতে সে নদীর তীরে গিয়ে পৌঁছে যায়। এই তো আমি নদীর কাছে পৌঁছে গেছি। আমার তো মনে হচ্ছে ওই হরিণটি এই নদীর কথাই বলেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত এই নদীর কথাই বলছিল এই হরিণটি। তবে এই নদীটা তো বিশাল বড় নদী। এই নদীতে আমি কি করে পার করব? আর এই নদী দেখে মনে হচ্ছে এই নদীতে কেউ কখনো নৌকা নিয়ে আসে না। সেই নৌকায় পড়ে আমি নদী পার হব। তাহলে এই নদী পার হওয়ার উপায় এখন কি? আর তাছাড়া হরিণটি বলল যে এই নদীর ওপারের জঙ্গলের তীরে নাকি কোনো একটি মেয়েকে পাওয়া গেছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে ওই মেয়েটি হয়তোবা আমার অভাগী, আর তাই তো ওখানে আমাকে যে করেই হোক যেতে হবে। কিন্তু এত বিশাল নদী আমি কি করে পার করব? না, কি করে পার হব, কিভাবে পার হব, এসব চিন্তা না করে আমাকে এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিতে হবে। লাগলে আমি সাঁতরে এই নদী পার করে ফেলবো। কারণ আমার বিশ্বাস আমার ভালোবাসার জোরে আমি ঠিকই এই নদী পার করে আমার অভাগীর কাছে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, আমি যা করে এক্ষুনি করব। এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে নদীর জলে ঝাঁপ দেয়। ওদিকে নাগরানী অভাগীর ব্যাপারে খোঁজ খবর জানার চেষ্টা করে।
নাগরানী, আপনি কি কিচ্ছু জানতে পারলেন না? বলুন না আমার অভাগী এখন কোথায় আছে। চলুন না আমরা দুজনে মিলে অভাগীর কাছে যাই। আমি যে আর সহ্য করতে পারছি না। আর আমরা অভাগীকে সুস্থ করতে না পারলেও অভাগীর পাশে গিয়ে তো দাঁড়াতে পারবো। আর আপনি তো ওকে নদীর জলে ভাসিয়ে দিলেন। চলুন না আমরা আমাদের অভাগীর কাছে যাই। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আর তাই তো আমি চাইলেও এবার আপনাকে আর বাধা দেব না। আপনি যেহেতু আপনার অভাগীর কাছে যেতে চাইছেন, সে তো অবশ্যই যাবেন, আর আমিও আপনার সাথেই যাব। তবে একটা জিনিস জানতে পেরে আমার মনটার মধ্যে অস্থিরতা কাজ করছে। কি বলছেন কি নাগরানী? অস্থিরতা কাজ করছে? কিন্তু কেন? আমাকে দয়া করে বলুন না। আসলে অভাগী এমন একজনের কাছে রয়েছে যে কিনা যে কোনো সাপের বিষ থেকে শুরু করে যে কোনো রোগের প্রতিষেধক তৈরি করতে পারে। আর অভাগী এখন তার কাছে আছে। আর আমার মনের বিশ্বাস উনি হয়তোবা কোনো না কোনো উপায়ে অভাগীর শরীর থেকে ওই কালনাগিনীর বিষ তুলে ফেলতে সক্ষম হবে। আর আমরা হয়তোবা আবার অভাগীকে সুস্থ অবস্থায় ফিরে পাবো। কিন্তু মনের মধ্যে তারপরেও কেন জানি না একটা নাগরানী, আপনার কথা যদি সত্যি হয় তাহলে দেখবেন আমার অভাগীকে বিদা ঠিক সুস্থ করে দেবেন। আর আমার তো এটাও মনে হচ্ছে যে বিধাতা নিজেই হয়তো বা ওনার কাছে অভাগীকে পৌঁছে দিয়েছেন। চলুন না নাগরানী, আর একটু দেরি করবেন না। এক্ষুনি রওনা দিতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি করতে আমিও চাই না। চলুন আমরা তাহলে আমাদের অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। এ কথা বলে নাগরানী আর তোতা পাখি অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে তন্ত্রবুড়ি নিজের বয়স কমিয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ে। আর সে নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী হিসাবে দাবি করতে থাকে। আর সে আয়নায় গিয়ে বারবার নিজেকে দেখতে থাকে। বাবা, সত্যি সত্যি আমি নিজেকে যত দেখছি ততই যেন আরো বেশি করে অবাক হয়ে যাচ্ছি। আমি এতটা সুন্দর হয়ে গেছি। তবে সব কিছু হয়েছে তান্ত্রিক বাবার জন্য। তান্ত্রিক বাবা যদি আমাকে এভাবে সাহায্য না করতেন তাহলে আমি কিছুতেই এভাবে সুন্দরী হতে পারতাম না। আর এখন যেহেতু আমি এমন সুন্দরী হতে পেরেছি, সেহেতু আমি আর কখনো কোনো দিনও বৃদ্ধা হতে চাই না। আর এভাবে আমি চিরকাল সুন্দরী হয়েই বেঁচে থাকতে চাই। তবে এখন তো আমার মাথায় আবার আরেকটা চিন্তা বাসা বেঁধেছে। আর সেটা হলো আমাকে যে করেই হোক একটা উপযুক্ত মানুষ খুঁজতে হবে, যে কিনা হবে আমার জীবন সঙ্গী। আর আমার জীবন সঙ্গীকে হতে হবে কোনো রাজ্যের রাজপুত্র। আর শুধুমাত্র সেটাই নয়, সেই রাজপুত্রকে হতে হবে মহাশক্তিশালী বীর, যে কিনা তার বীরত্ব দিয়ে সব কিছু জয় করতে পারবে। আর তবেই না সে হবে আমার জন্য উপযুক্ত পাত্র। আর তেমন পাত্রের খোঁজ করতে গেলে তো আমাকে অনেক পরিশ্রম করতে হবে। হয়তো বা আমি সহজে সেরকম কোনো পাত্রের খোঁজ পাবো না, কিন্তু আমি তো ধ্যান সাধনা করতে পারি। আর ধ্যান সাধনার মাধ্যমে আমাকে বুঝতে হবে যে আমার জন্য যোগ্য পাত্র কে হতে পারে। আর তাছাড়া আমি তো খুব ভালো করেই জানি যে কোনো রাজ্যের রাজপুত্র যদি আমাকে একটিবার দেখে তাহলেই তো আমাকে পছন্দ করে ফেলবে। আমি তো এখন অনেক অনেক সুন্দরী, মানে মহা সুন্দরী। এমনকি আমার মতো এত সুন্দরী ভুবনে আর কেউ নেই। যাই হোক, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার ধ্যানের ব্যবস্থা করতে হবে। আর ধ্যান সাধনা শুরু করে আমাকে আমার উপযুক্ত পাত্র খুঁজতে হবে। আর দেরি করব না আমি। ওদিকে বদ্যি বুড়ি বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর দেখতে পায় তার শরীর থেকে সেই নীল রং উধাও হয়ে শরীরে আসল রংটা ফিরে এসেছে।
এই তো আমার দেওয়া ঔষধি গাছে কাজ হয়েছে মনে হচ্ছে। আর তাই তো এই মেয়েটির শরীর থেকে ওই নীলচে বর্ণ দূর হয়ে এই মেয়েটির শরীরের আসল বর্ণ ফিরে এসেছে। যাই হোক, ভালোই হয়েছে। কিন্তু ওর শরীর থেকে নীলচে রং কেটে যাক আর যাই করুক না কেন, এখন পর্যন্ত তো ওর জ্ঞান ফিরে এলো না। সত্যি সত্যি যদি ওর শরীর থেকে বিষ নেমে যেত, তাহলে তো সাথে সাথে ওর জ্ঞান ফিরে আসার কথা। তার মানে কি ওর শরীর থেকে এখনো সম্পূর্ণরূপে বিষ শেষ হয়নি। কিন্তু ওর শরীর যদি বিষ মুক্ত না হয়, তাহলে ওর শরীর থেকে এভাবে নীলচে রং গায়েব হয়ে গেল কি করে? না 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 না, ব্যাপারখানা আমার কাছে অনেক জটিল মনে হচ্ছে। এবার আমাকে আরো গভীরভাবে ব্যাপারখানা দেখতে হবে। এ কথা বলে বদ্যি বুড়ি আবারও অভাগীর শরীর স্পর্শ করে আর জানার চেষ্টা করে অভাগীর শরীরের অবস্থার ব্যাপারে। আর সে মুহূর্তের মধ্যেই সবকিছু জানতে পারে আর বড্ড অবাক হয়ে যায়। এ কি দেখলাম আমি? এই মেয়েটির শরীর তো কোনোভাবেই বিষমুক্ত হয়নি। ওর আগেও ঠিক যেমন অবস্থা ছিল এখনো ঠিক সেরকম অবস্থায় রয়েছে। তাহলে ওর শরীরের নীলচে ভাব কি করে কাটলো? আমার এই ওষুধে যদি কাজ হবার থাকতো, তাহলে তো পরিপূর্ণভাবেই কাজ করতো। এভাবে শুধুমাত্র শরীর থেকে নীলচে রং দূর হতো না। আর এর কারণ কি হতে পারে? না না, কিছু তো বুঝতে পারছি না। এই প্রথমবার আমি এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছি, কারণ আমি কখনো কোনো রোগীর এমন অদ্ভুত অবস্থা দেখিনি। না না না, আমাকে এবার আরো গভীরভাবে সব কিছু জানতে হবে। তবে কেন, কি কারণে মেয়েটির সাথে এমনটা হচ্ছে? প্রয়োজন হলে আমি আমার সর্বশক্তি এই মেয়েটির উপর কাটাবো। তারপরও কিছুতেই আমি হার মানব না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেই হবে। এ কথা বলে বদ্যি বুড়ি অভাগীকে ঘরের মেঝেতে শুইয়ে দেয় আর তারপর অভাগীর চারপাশে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করে আর কিছু জাদু করি নিয়ে নেয় হাতে। এবারে করি আমাকে উপায় বলে দেবে যে কি উপায়ে আমি এই মেয়েটিকে পরিপূর্ণ সুস্থ করতে পারবো, নাকি আদৌ সুস্থ করতে পারবো না, সেটিও এই করি আমাকে বলে দেবে। এরপর সেই বদ্যি বুড়ি সেই কড়িগুলো মন্ত্রপুত করে আর হাওয়াতে উড়িয়ে দেয় আর সেই কড়িগুলো অভাগীর শরীরের চারপাশ দিয়ে ঘুরতে থাকে। এবার আমি নিশ্চিত হয়ে যাব। হয়তো এই মেয়েটিকে সুস্থ করার উপায় জানতে পারবো, আর না হয় এটাও জানতে পারবো যে এই মেয়েটি আসলে কোনোভাবে কোনোদিন সুস্থ করতে পারবো কিনা। ওদিকে রাজকুমার নদীতে সাঁতরাতে থাকে আর নদীর কিনারার কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু চলতে চলতে রাজপুত্র বড্ড ক্লান্ত হয়ে যায় আর সে সাঁতরাতে পারে না। তখন সে বুদ্ধি করে না সাঁতরিয়ে নদীর জলে ভেসে থাকার চেষ্টা করে। না না, আর পারছি না। আর কোনোভাবেই যেন আমি সাঁতরিয়ে নদীর কূল অবধি পৌঁছাতে পারছি না। বড্ড কষ্ট হচ্ছে আমার, বড্ড ক্লান্ত লাগছে। আর এই নদীটা এত বড় যে আমি কিছুতেই সাঁতার কেটে কুল করতে পারছি না। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন নদীর দৈর্ঘ্য আরও বেড়ে যাচ্ছে। আর আমিও তো একজন সামান্য মানুষ, আর তাই কিছুতেই নিজের শরীরের উপর শক্তি খাটিয়ে তীরে ভিড়তে পারছি না। আর আমি তো এখন নদীর এমন এক জায়গায় আছি, এখানে আমার ঠাঁই মিলছে না যে কিছুক্ষণ আমি এখানে বিশ্রাম নিয়ে নেব। কিন্তু তারপরও আমাকে চেষ্টা করতে হবে কিছুক্ষণ এই নদীর জলে নিজেকে ভাসিয়ে রাখার। তারপর আবার কিছুটা শক্তি সঞ্চয় করে আবার আমাকে সাঁতার কাটা শুরু করতে হবে। আর আমাকে এগিয়ে যেতে হবে ওই নদীর কূল পর্যন্ত। তবে এখন তো আমার শুধু একটাই ভয়, এই নদীর জল এখন যেমন শান্ত আছে, এই শান্ত অবস্থায় যেন থাকে, কোনোভাবেই যেন ঝড় বাদল না হয়। তাহলে আমি কিছুতেই ওই নদীর কূল পর্যন্ত পৌঁছাতে পারবো না। তার আগেই
নদীতে ডুবে আমি মৃত্যুবরণ করব। এই তো কিছুটা সময় নিজেকে ভাসিয়ে রেখেছি। এবার আমাকে আবার সাঁতার কাটতে হবে, আর যে করেই হোক কিছুক্ষণের মধ্যে আমাকে এই নদীর কূল পর্যন্ত পৌঁছাতে হবে। এ কথা বলে রাজকুমার আবারও সাঁতার কাটতে শুরু করে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে যেন নদীর জল অশান্ত হয়ে ওঠে, আর রাজকুমারের পক্ষে সাঁতার কাটাও যেন একেবারেই দুষ্কর হয়ে যায়। আমি এতক্ষণ যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। নদীর জল তো অস্থির হওয়া শুরু করেছে, আর কোনোভাবেই তো আমি কিছুতেই নিজেকে টিকিয়ে রাখতে পারছি না। কি করব এখন আমি? না, আর পারছি না, আর কোনোভাবেই পারছি না। তাহলে কি এবার আমাকে সত্যি হার মেনে নিতে হবে? না, কিছুতেই হতে পারে না। না। নদীর জল অশান্ত হয়ে যায়, আর রাজকুমার কিছুতেই টিকিয়ে রাখতে না পেরে নদীর জলে ডুবে যায়। এ কি, আমার মনটার মধ্যে এমন অস্থির কেন লাগছে? মনে হচ্ছে নতুন করে কোনো বিপদ হতে চলেছে, কিন্তু কি বিপদ আসতে চলেছে কিছু তো বুঝতে পারছি না। তবে আমি খুব ভালো করে জানি নতুন কিছু ঘটার আগে আমার মনের মধ্যে কেমন যেন একটা শঙ্কা তৈরি হয়, আর সেই শঙ্কা নিয়েই তো আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। না, এভাবে এখানে চুপচাপ চিন্তা করে কোনো লাভ হবে না। আমি একবার যাই, গিয়ে মহারাজের সাথে এ ব্যাপারে কথা বলি। আর তাছাড়া তখন দেখলাম যে রাজকনক মহারাজের ওদিকেই গেল, আর তাই আমার মনের আশঙ্কার ব্যাপার আমি মহারাজ এবং রাজকনক দুজনকেই বলি। রাজকনক হয়তো গণনা করে কোনো না কোনো কিছুর আভাস আমাকে ঠিক জানাতে পারবে। হ্যাঁ, সেটাই করতে হবে। এক্ষুনি আমাকে ওদিকে যেতে হবে। এই কথা বলে রানী রাজার কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।